নির্বাচন নিয়ে সর্বস্তরে বাড়ছে আগ্রহ। যেনতেন ভোটে আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে না বলছেন বদিউল আলম। অংশীজনদের নিরপেক্ষ থাকার তাগিদ। পিআর পদ্ধতিতে ভোটে যেতে আপত্তি নেই জামায়াতের। পরীক্ষামূলকভাবে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত বিশ্লেষকদের। চাংখারপুলে ৬ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। এবং মার্কিন শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের টেক্সটাইল খাতে। অর্ডার চলে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনামে। ব্যবসায়ীদের মাথায় হাত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কাল দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এতে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে ৫টি সমঝোতা স্মারক সই এবং ৩টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জটিলতা নিরসন, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে ২ দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। ৩ দিনের এই সফরের উপরে ওইখানে অনেকগুলো এমওইউ সাইন হবে, অনেকগুলো এক্সচেঞ্জ হবে। মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট, ওভারসিজ রিক্রুটমেন্ট। এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের, আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে। জাতীয় নির্বাচন নিয়ে কৌতূহল বাড়ছে সর্বস্তরে। সাধারণ মানুষ বলছেন, প্রশাসন নিরপেক্ষ না হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। একই রকম কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তার মতে, যেনতেনভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করলে তা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। সংকট উত্তরণে কমিশন, সরকার, প্রশাসন, রাজনৈতিক দল ও গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তিনি। রেজা খানের বিশেষ প্রতিবেদন। শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলের পুরোটাই ভোট বঞ্চিত ছিল দেশের জনগণ। ২৪-এর গণ আন্দোলনে তার একচ্ছত্র রাজত্বের অবসান হলে সর্বমহলে দাবি ওঠে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে হাসিনার পতনের দিন গেল ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশনকে নির্দেশনা দেন। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচনের এই ঘোষণায় জনমনে স্বস্তি ফিরলেও নিরপেক্ষ ভোট নিয়ে সংশয় আছে সাধারণ মানুষের মনে। আন্তর্জাতিক বলতে আমাদের বাংলাদেশে তো এরকম কিছু আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে দেখি নাই। ফেব্রুয়ারি নির্বাচন হলে যে লাভ সে কদু। পুরনো প্রশাসনিক কাঠামো বহাল রেখে অথবা নিরপেক্ষ প্রশাসন না হলে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মনে করছেন তারা। নতুনভাবে প্রশাসন নিয়োগ করা তারপর নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে গেলে আমাদের দেশে যে প্রশাসন, এই প্রশাসন দিয়া সম্ভব না, কারণ হলো প্রশাসন এখনো নিরপেক্ষ হয় নাই। যদি সবাই একমত হয় তাহলে অবশ্যই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। একই রকম মত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে কমিশনকে সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের সবচেয়ে বেশি দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশনকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাদের ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে। ভোটের অন্যান্য অংশীজন, সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের নিরপেক্ষ ভূমিকায় গুরুত্ব আরোপ করেন তিনি। রাজনৈতিক দলই নয়, তাদের মনোনীত প্রার্থীরা
তো তারা যদি ছলে বলে করে কৌশলে নির্বাচনে বৈতরণী পার হইতে চায় তাহলে নির্বাচন সুষ্ঠু করাটা দুরূহ। তাই তাদেরকে সদাচরণ করতে হবে, তাদের দলের মধ্যে পরিবর্তন আনতে হবে। সবার দায়িত্বশীল আচরণে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মত দেন বদিউল আলম মজুমদার। নির্বাচন আন্তর্জাতিক মানের হতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে যে কোনো সময় নির্বাচন দিলেও জামায়াতের আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ব্যবস্থায় প্রতিটি ভোটের মূল্যায়ন হবে বলেও মনে করেন তিনি। আর রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম বলছেন, সুশৃঙ্খল রাজনীতির জন্য পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে। মোহনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে ওবায়দুল হক মারুফের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর অনেক দাবির সঙ্গে যুক্ত হয় মৌলিক সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচনের। সংস্কারের অংশ হিসাবে চিরতরে স্বৈরাচার ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াত কেন সংখ্যানুপাতিক নির্বাচন চায় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর যৌক্তিকতা কতটুকু তার ব্যাখ্যা দিলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ট্র্যাডিশনাল যে পদ্ধতি, এই পদ্ধতি কেউ যদি 49% পায় আর কেউ যদি 51% পায়, তাহলে যিনি 51 পেয়েছেন উনি ইলেক্টেড ঘোষিত হন, আর যিনি 49 পেয়েছে মাত্র 2% কম, তার অবস্থান 0-তে পরিণত হয়। এই জন্য গ্রামে আগে শুনতাম যে আমার ভোট পৌঁছে গেছে, ভোট তার পৌঁছানো। এখন বুঝি যে ভোট পৌঁছে যাওয়া মানে তার প্রতিনিধিত্ব নেই। পিআর সিস্টেমে যিনি 51 পাবেন তারও প্রতিনিধিত্ব হবে, যিনি 49 পাবেন তারও প্রতিনিধিত্ব হবে। প্রত্যেকটা ছোট দল হইলেও তার একটা রাজনৈতিক ভূমিকা থাকে। সুতরাং ট্র্যাডিশনাল পদ্ধতিতে এরা কখনো পার্লামেন্টে আসবে না, কিন্তু পিআর পদ্ধতিতে তারাও এখানে আসতে পারে। 1% যদি হয় তাহলে 3টা পাবে, 2% হলে 6টা পাবে। যারা পিআরের বিরোধিতা করছে এবং নির্বাচন চাচ্ছে আর পিআর দাবিকে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছে, তাদের ব্যাপারে আমার একটা কথা, যে আপনারা পিআর মানেন আর নভেম্বরে ইলেকশনটা করেন। পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবও দেন তিনি। এটা যদি ঐকমত্য না হয় তাহলে আমরা মাঠে ময়দানে মানুষকে সংগঠিত করে এ দাবি আদায়ের চেষ্টা করব। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপট বিবেচনায় কিছু আসনে পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতির নির্বাচন করা যেতে পারে বলেও মত দিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আলী রেজা। আমি মনে করি যে পিআর সিস্টেম নিয়ে যদি স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে যে পরীক্ষামূলকভাবে আমরা দেখলাম যে ইফ ইট ওয়ার্কস দেন ইন ফিউচার উই গো ফর দিস, কিন্তু পুরোপুরিভাবে আপনি যদি এটাকে নিয়ে আসতে চান তাহলে এটা আমার মনে হয় হয়তো ইলেকশনকে বিলম্বিত করে দিতে পারে। সব রাজনৈতিক দলের আগ্রহ না থাকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দুরূহ হবে বলেও মনে করেন তিনি। ডিফারেন্সটা দূর করার জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে কনসেনসাস কমিশন যেটা আলাপ আলোচনা করলে আই এম শিওর একটা ওয়ে আউট বেরিয়ে যাবে। বাংলাদেশের গত 15-16 বছর যে অভিজ্ঞতা, রাজনৈতিক দলগুলো এরকম কোনো ভুল করবেন না। আমি আশা করি তারা একটা কনসেনসাসে পৌঁছবেন নির্বাচনটাকে ত্বরান্বিত করার জন্য। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের তেঘরিয়া 3 নং ভোটকেন্দ্র পরিদর্শন করে একথা বলেন উপদেষ্টা। তিনি জানান, তরুণ ভোটারদের জন্য নতুন ভোটকেন্দ্র তৈরি করা হবে। চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়ার ঘোষণাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত 3 ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ের আলাদা আলাদা থাকবে, মানে মোটামুটি 4টাই ছেড়ি থাকবে। জুলাই আন্দোলনে চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ। শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালে আর সাক্ষী দিয়েছেন শহীদ আনাসের বাবা ও মা। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, হাবিবুর রহমানের নির্দেশেই চাইনিজ রাইফেল ও SMG ব্যবহার করে ছাত্র জনতার ওপর গুলি করা হয়। চানখারপুর এলাকায় 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে
চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান, তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ 8 জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, চাংখারপুলের মামলার প্রসঙ্গে চিফ প্রসিকিউটরের কাছ থেকে কি কি তথ্য মিলেছে এবং সাক্ষীদের বয়ানে কেমন বক্তব্য উঠে এসেছে জানাবেন। এই আনাস সহ 6 জনের যে মামলাটি দায়ের করেছিল সেটারই আজকে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণের আগে সূচনা বক্তব্য শুরু করেন। সেখানে চিফ প্রসিকিউটর পুরো কেসটি যেটি রয়েছে সেই কেস ফাইলটি ওপেন করার জন্য সব কিছু বলে ফেলেন এবং সেখান থেকে সূচনা বক্তব্য শুরু হওয়ার পরে এখন সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণের শুরুতে শহীদ আনাসের যিনি বাবা তিনি আসলে সাক্ষী দিচ্ছেন এবং তিনি বলছেন যে আসলে আনাসের মৃত্যুর ঘটনাটি তিনি তুলে ধরেছেন। তিনি বলেছিলেন যে তারা আসলে প্রথমে জানতেন না, কিন্তু তারপরে যখন আনাসের ঘরে গেলেন এবং সেখানে তিনি দেখলেন আনাস একটি চিঠি লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন যে বাবা, আমি আন্দোলনে যাচ্ছি, যদি আমি আন্দোলনে মারা যাই তাহলে আমাকে নিয়ে গর্বিত হই। তো তারপরে তারা বুঝতে পারলেন যে তার ছেলেকে যখন খুঁজে পাচ্ছিলেন তখন তারা বুঝতে পারলেন যে তার ছেলে আসলে আন্দোলনে যোগ দিয়েছেন এবং দুপুর 1:30 নাগাদ আনাসের মার মোবাইলে একজন অপরিচিত অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যিনি ওই আন্দোলনে ছিলেন তিনি ফোন দিয়ে আনাসের মাকে বললেন যে আপনার কোনো কেউ কি আন্দোলনে এসেছে? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমার ছেলে আনাস গিয়েছে। তখন বললেন যে আপনি তাড়াতাড়ি মিটফোর্ড হাসপাতালে চলে আসুন। তখন তারা বললেন যে আপনি আমার নাম্বারটি কোথায় পেলেন? তখন তিনি বললেন যে আনাসের যে সিমবিহীন ফোনটি ছিল সেই সিমবিহীন ফোন থেকে তিনি আনাসের মার নাম্বারটি পেয়েছেন এবং তারপরে আনাসের মা, আনাসের বাবা এবং আনাসের নানা তারা আসলে 3 জন মিটফোর্ড হাসপাতালে যান এবং সেখানে গিয়ে দেখেন যে জরুরি বিভাগের সামনে আনাস গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন এবং সেখান থেকে তারা আনাসের লাশটি নিয়ে যখন বাসায় ফিরেন সেখানে আনাসের লাশ নিয়ে তখন সেখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু মিছিল করেন এবং মিছিলে কিন্তু তারা বলেন যে খুনি হাসিনা বিচার চাই এইসব বলেন এবং তারপরে আসরের নামাজের পর আনাসের লাশ নিয়ে তারা চলে যান জানাজা শেষে জানাজা পড়াতে। সেখানে গিয়ে দেখেন যে ওই দিনই আন্দোলনরত আরেকটি ছেলে জুনায়েদ নামে তার লাশও ওইখানে ছিল, অর্থাৎ তারা ওইখানে একসাথে জানাজা পড়তে আসেন এবং এই পুরো বিচারটাতে তারা সাক্ষ্য গ্রহণে একটি কথা বলেছেন যে এই বিচার তারা বিচার চান এবং ন্যায় বিচার চান এবং যারা এই আন্দোলনে যারা তার সন্তানকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে ন্যায় বিচার, তাদেরকে শাস্তির আওতায় এনে বিচার করতে বলেছেন। তো এই ছিল ইমা আমার কাছ থেকে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দুদকের কৌশলী মোহাম্মদ সুলতান মাহমুদ জানান, প্লট দুর্নীতির এক মামলায় শেখ হাসিনা সহ আসামি 12 জন, আরেক মামলায় জয় সহ 17 জন এবং অপর এক মামলায় পুতুল সহ 18 জন আসামি রয়েছেন। সবাই পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতে দেওয়া সাক্ষীতে দুদকের উপপরিচালক সালাউদ্দিন বলেন, ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের তৈরি পোশাক খাতে। ইতোমধ্যেই বিশ্বের নামি দামি অনেক ব্র্যান্ড নিজেদের অর্ডার স্থগিত অথবা বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভিয়েতনামের মতো দেশে সরিয়ে নিতে শুরু করেছে। এতে ভারতের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান খাত টেক্সটাইল ব্যবসায়ীরা প্রমাদ গুনতে শুরু করেছেন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ভারতের যে কটি রাজ্যে টেক্সটাইল খাতের জন্য বিখ্যাত তাদের একটি তামিলনাড়ু। মার্কিন শুল্কের প্রভাব নিয়ে রোববার এক প্রতিবেদনে প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে বলা হয়েছে ভারতের নিটওয়্যার রাজধানী হিসেবে পরিচিত তামিলনাড়ুতে মার্কিন শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে। রপ্তানিকারকরা বলছেন তৈরি পোশাকের অনেক ক্রেতা বর্তমানে অর্ডার স্থগিত করেছেন অথবা বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশে চলে যাচ্ছে, কেননা এসব দেশে মার্কিন শুল্ক হার ভারতের তুলনায় অনেক কম, অর্থাৎ 19 থেকে 36% মধ্যে।
তামিলনাড়ুর তিরুপ্পুর, কোয়েম্বাটুর ও কারুর এ 3 এলাকা থেকেই বছরে 45,000 কোটি টাকার পোশাক রপ্তানি করা হয়। মাত্র কয়েক সপ্তাহ আগে ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি এবং চীন ও মিয়ানমারে উচ্চ শুল্ক আরোপ করায় ভারতীয় পণ্যে মার্কিনীদের আগ্রহ বাড়বে আশায় অনেক রপ্তানিকারক নতুন বিনিয়োগ শুরু করেন, কিন্তু তাদের স্বপ্ন চাপা পড়েছে বাড়তি শুল্কের নিচে। মার্কিন শুল্কের প্রভাব কেবল পোশাকেই সীমাবদ্ধ নয়। হোম টেক্সটাইলের জন্য বিখ্যাত কোয়েম্বাটুর ও কারুরেও বিদেশি ক্রেতাদের অর্ডার স্থগিত হতে শুরু করেছে। তামিলনাড়ুর কারুর থেকে 7,000 কোটি রুপির পোশাক সহ বছরে প্রায় 9,000 কোটি রুপির হোম টেক্সটাইল রপ্তানি করা হয়। কোয়েম্বাটুর থেকে রপ্তানি হয় বিপুল পরিমাণ তোয়ালে ও গৃহস্থলী কাপড়। বর্তমানে এসব বস্ত্র যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কবলে পড়েছে। এ খাতের বিশ্লেষকরা পূর্বাভাস দিয়ে বলেছিলেন, তুলা ও নিটওয়্যার পোশাক খাতে মার্কিন অর্ডার 40 থেকে 50% কমে যেতে পারে, যা সপ্তাহ না পেরোতেই সত্যি প্রমাণিত হয়েছে। রপ্তানিকারকরা বলছেন, মার্কিন বাজারে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। তাদের 20% শুল্ক মানে পোশাক অনেক সস্তা। আপনার মুনাফা যখন মাত্র 5%, তখন এ শুল্ক অনেক বড় বিষয়। ভারতের ক্ষেত্রে বর্তমানে এ মুনাফা কার্যত উধাও হয়ে গেছে। শুরুতে মার্কিন শুল্ককে বড় ধরনের ধাক্কা মনে হলেও বর্তমানে রপ্তানিকারকদের কাছে তা এক প্রকার বাণিজ্যিক অবরোধ হিসেবে হাজির হয়েছে। বাজার সংকুচিত হলে তিরুপ্পুর, কারুর ও কোয়েম্বাটুরে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের 1 থেকে 2 লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে। রাজ্যের রপ্তানিকারকরা বলছেন, মার্কিনীরা ভারতীয় তুলা পণ্যের মান নিয়ে সন্তুষ্ট, কিন্তু রাজনীতি ও নীতি সংক্রান্ত বাধা তাদের দূরে ঠেলে দিচ্ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 1 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার রাত 9:30টায় ট্রাকের পেছনে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দাম না থাকায় হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারের ভাড়া বাবদ 1200 টাকার 1 বস্তা আলু বর্তমানে বিক্রি হচ্ছে 700 টাকায়। কৃষকদের মূলধন মিলছে মাত্র 300 টাকা, ফলে লোকসান গুনতে হচ্ছে প্রায় 600 টাকা। লোকসান ঠেকাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। হিমাগারে আলু রেখে বস্তা প্রতি প্রায় 500 টাকা লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন জয়পুরহাটের চাষিরা। 60 কেজি প্রতি বস্তা হিমায়িত আলু বর্তমানে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়, অথচ হিমাগারে মজুদের খরচ পড়েছে প্রায় 1200 টাকা। এতে কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি আলুর মজুত নিয়ে বেকায়দায় পড়েছেন হিমাগার মালিকরাও। আমরা এই বছর আলু কেনার সময় কিনছি 15 টাকা কেজি, বেচতেছি 10 টাকা কেজি, তাতে আমাদের বস্তায় 500 টাকা নেই এবং স্টোর ভাড়া 370-80 টাকা, সেটাও আমাদের কাছে নেই। কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, আলু নিয়ে তারা বিপাকে পড়লেও সরকারের কোনো নজরদারি নেই। তাই বিদেশে রপ্তানির পাশাপাশি টিসিবি, টিআর ও কাবিখা প্রকল্পের মাধ্যমে সরকারি উদ্যোগে আলু সরবরাহ করার দাবি তাদের। এখন যদি 25 টাকা করে দেয় তাহলে আমরা কৃষক একটু বাঁচতাম, কিন্তু এখন আমরা যে অবস্থায় পড়ে গেছি, আমরা মনে করো না বাঁচার অবস্থায় পড়ে গেছি। তাহলে 6 টাকা কেজি যদি আলু বেচা লাগে, তাহলে আমরা কি দেশে কৃষক থাকতে পারবো না মাটির নিচে মিশে যাবো? প্রশাসন আসে না, খালি যখন আলুর দাম বৃদ্ধি হয় তখন প্রশাসন আসে, এখন প্রশাসন কোনো কাজ করে না। সরকার যদি বহির্বিশ্বে যদি আমাদের আলুগুলা ইনপুট করে, তাহলে মনে হয় আমরা তো লাভের আশা বাদ দিয়েছি, আমরা মনে হয় আমাদের সামনে আলুগুলা লাগাতে পারবো, এরকম কিছু তহবিল আমাদের থাকবে। এই অবস্থায় আলু রপ্তানি পরিধি আরো বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন হিমাগারের মালিকরা। দিন দিন যেভাবে আলুর বাজার কমতেছে, এখানে কৃষকের পাশাপাশি ব্যবসায়ীর পাশাপাশি হিমাগার মালিকরাও হতাশার মধ্যে ভুগতেছে। একটা টেকসই ব্যবস্থা যদি থাকতো, বাজার মনিটরিং ব্যবস্থা, তাহলে এই শিল্পটা বেঁচে থাকতো। লোকসান ঠেকাতে কৃষক ও ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হচ্ছে জানালেন এই কর্মকর্তা। কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি রপ্তানি যোগ্য চাষ করার জন্য, যাতে করে দেশের জনগণের চাহিদা পূরণ করে আমরা দেশের বাইরে আলু রপ্তানি করতে পারি, যাতে কৃষকের আলু উৎপাদন করার পর যাতে কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে। জয়পুরহাটের 5টি উপজেলায় 21টি হিমাগারে 2 লাখ মেট্রিক টনের বেশি আলু মজুত করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা চালিয়ে আল জাজিরার প্রতিবেদক আনাস আল শরীফ সহ তার আরও 4 সহকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালালে নিহত হন তারা। শরীফের সঙ্গে সেই তাঁবুতে ছিলেন আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ক্রিকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া। সাংবাদিক আনাস আল শরীফ হামাসের সশস্ত্র সেলের প্রধান ছিল বলে এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। এদিকে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছেন আরব বিশ্বের আঞ্চলিক সংগঠন আরব লীগ। তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চলের বালিকেসির প্রদেশে 6.1 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে 12টিরও বেশি ভবন ধসে পড়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 29 জন। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, স্থানীয় সময় রবিবার রাত 8টায় ভূমিকম্পটি আঘাত হানে, যা ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এক বিবৃতিতে বলেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন নিয়ে সর্বস্তরে বাড়ছে আগ্রহ। যেনতেন ভোটে আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে না বলছেন বদিউল আলম। অংশীজনদের নিরপেক্ষ থাকার তাগিদ। পিআর পদ্ধতিতে ভোটে যেতে আপত্তি নেই জামায়াতের। পরীক্ষামূলকভাবে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত বিশ্লেষকদের। চাংখারপুলে 6 হত্যার ঘটনায় ট্রাইব্যুনালের সূচনা বক্তব্য উপস্থাপন। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। এবং মার্কিন শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের টেক্সটাইল খাতে। অর্ডার চলে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনামে ব্যবসায়ীদের মাথায় হাত। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।